শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা আলোচনা করব শস্য বীমা এবং শস্য বীমার ঝুঁকিসমূহ নিয়ে। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক, দেখো কি কি রিজন হতে পারে। প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক নানান বিপদে শস্যহানি হলে তার ক্ষতির হাত থেকে কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষার জন্য যে বিমার উদ্ভব হয় তাকেই শস্য বীমা বলে। অর্থাৎ একটা কৃষক কি করে, চাষ করে, শস্য ফলায়, এবং এই শস্য কি বিভিন্ন কিন্তু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক নানা বিপদে কিন্তু এই শস্যহানি হতে পারে। প্রাকৃতিক রিজন কি ভাই? প্রাকৃতিক রিজন হলো বন্যা, আমার ঘূর্ণিঝড় এসে সম্পূর্ণ সকল শস্য নষ্ট করে দিয়ে গেল, বা কীট পতঙ্গের আক্রমণ, শস্য নষ্ট হয়ে গেল। আবার অপ্রাকৃতিক কি ভাই? শত্রু কেউ এসে খুব বেশি পরিমাণ সার দিয়ে গেল বা বিষাক্ত সার দিয়ে গেল, যার ফলে শস্য নষ্ট হয়ে গেল, এরকম হতেই পারে। যেসব নানা বিপদে শস্য। আবার কি হতে পারে? মনে করো পণ্যের মূল্যের উঠানামা। আমাদের কৃষকদের পণ্য তৈরি করতে কত হয়? মনে করো 1 কেজি ধরে নিচ্ছে আলুর দাম, পরে তাদের খরচ হয়ে যায় 5 টাকা বা মনে করো 10 টাকা। যারা বেশি দামে বিক্রি করবে 10-12 টাকায়, বাট ওদের বিক্রি করতে হচ্ছে 8 টাকায়, তা তো ক্ষতির সম্মুখীন হবেই। তো এইসব বিভিন্ন কারণে কিন্তু শস্যহানি হতে পারে বা তারা কিন্তু ক্ষতিতে পড়তে পারে। তো এই ক্ষতির হাত থেকে কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষার জন্য এই শস্য বীমা করা হয়ে থাকে। এখন বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি এই বীমা খুব একটা করে না, কারণ ভাই জাতি তো আমরা খুব একটা লেখাপড়া জানি না। কৃষকরা তো দেখা যায় আরও বেশি অসুবিধা থাকে, তারা ছোটোবেলায় থেকে কৃষি করে বড় হচ্ছে, তারা জানেই না শস্য বীমা কি। সরকারিভাবে যেসব কাজগুলো করা হয় সেই মাধ্যমে বা সেই ক্ষেত্রে তারা কিছু বীমা করে থাকে, বাট তবুও যখন কেউ গিয়ে বলে ভাই আপনারা বীমা করেন, অনেকে বলতে পারে বীমা কি জিনিস ভাই, বুঝি তো না, কী করবো। সো আমাদের দেশে এই শস্য বীমার প্রচলন একদমই নাই বললেই চলে, বা হলেও খুবই নগণ্য। কিন্তু আমরা যেসব দেশ দেখবো, আমেরিকা, লন্ডন বা যেসব জায়গাতে খুব বড় ইকোনমি, ওইখানে তো চাষ হয়, তাই না? ওইখানে কৃষকরা কিন্তু এই শস্য বীমা করে রাখে, কারণ ভাই জানে আমরা সারা বছর কষ্ট করে কাজ করবো, আমাদের লাভ হবে বছর শেষে মোট 12 লক্ষ টাকা। বা ধরে নিচ্ছি মানে অ্যাভারেজে ওদের কৃষক তো আর বাংলাদেশের মতো না ভাই, এরকম যে লুঙ্গি পরেই করবে যে একদম আয় হবে খুব কম, আয় পরিবার চলবে, দেশে কিন্তু এরকম না, ওরা ভালোই আয় করে, কারণ কমার্শিয়ালি জিনিসগুলো করে থাকে। ধরে নিই আমরা সারা বছর আয় করবো, ধরে নিচ্ছি খুব কম করে ধরলাম, মানে জাস্ট এক্সাম্পল হিসাবে মোট 6 লক্ষ টাকা, ঠিক আছে? এ থেকে আমি 50,000 টাকার বিমা করে রাখি, অসুবিধা কি? কারণ যদি আমার ক্ষতি হয় সব গায়েব হয়ে যাবে। যদি আমি এই টাকাটা খরচ করে একটা সেফটি সিকিউরিটি করে রাখি, তাহলে কি হবে, যদি কখনো বিপদে পড়ি আমার বাকি টাকাগুলো যাবে না। আচ্ছা, সো এইটা বাইরের দেশের ইকোনমিতে কিন্তু অনেক দেখা যায়, বাট বাংলাদেশে এখনও খুব প্রচলন হয়নি, খুবই নগণ্য আকারে আছে। দেখো, আবাদকৃত শস্যের উৎপাদনজনিত ক্ষতি এর মূল প্রতিপাদ্য, অর্থাৎ এর উৎপাদনজনিত ক্ষতি কিন্তু এর মূল বিষয়। প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক নানা বিপদে এর মাধ্যমে কভার করে, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন বিপদ, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, এসব জন্য যে ক্ষতি হয় সেটাও কভার করবে। আবার মনে করো পণ্যের মূল্যের উঠানামা বা মনে করো শত্রুদের আক্রমণ হলে, এরকম বিভিন্ন কারণে যেসব ক্ষতি হয় সেগুলো অপ্রাকৃতিক, এবং এই নানা বিপদের মাধ্যমে কিন্তু এই ক্ষতিটা কভার করা হয়। চাষাবাদে প্রাকৃতিক বিরূপ প্রভাব আর্থিকভাবে মোকাবেলা করাই এর মূল উৎপাদ্য। অ্যাকচুয়ালি এইটাই সবচেয়ে বিষয়, কারণ পণ্যের ওঠানামা হয় মাঝে মধ্যে, বাট যতটুকু না প্রাকৃতিক প্রভাব পড়ে, যদি আমরা বাংলাদেশের কথাই বলি ভাই, বছরে একটা সময় বন্যা হবেই হবে একটা অঞ্চলে, মোটামুটি প্রত্যেক বছর দেখাতে ঘূর্ণিঝড় আসবেই আসবে, অতিবৃষ্টি হয়, আবার মাঝে মধ্যে খরা হয়, সব মিলাই কিন্তু চাষাবাদে প্রাকৃতিক যে প্রকৃতির একটা বিরূপ প্রভাব কিন্তু ভালোই দেখা যায়, এবং এইটা থেকেই কিন্তু মোকাবেলা করা এই বিমার মূল লক্ষ্য। এই বিমা কৃষকদের স্থিতিশীল আয় উপার্জন নিশ্চিত করে। ভাই বন্যা হয়েছে, সকল চাল নষ্ট হয়ে গেল, অসুবিধা নেই, কৃষক টাকা পাবে, কারণ কি বিমা করা আছে। ঘূর্ণিঝড়ে সকল শস্য নষ্ট হয়ে গেল, অসুবিধা নেই, বিমা করা আছে, কৃষক টাকা পেয়ে যাবে। কৃষকের তৈরি করতে লেগেছে 50,000 টাকা, কিন্তু সে এই পরিমাণ এখন পণ্য বা শস্য বাজারে বিক্রি করলে পাবে 35,000 টাকা, কোনো অসুবিধা নেই, বিমা করা আছে, তার এই টাকা উঠে যাবে। সো এইসবভাবেই কিন্তু শস্য বিমা দ্বারা কৃষকরা উপকৃত হয়ে থাকে। এখন এর ঝুঁকি সমূহ সম্পর্কে দেখবো। দেখো, প্রাকৃতিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি। শস্য উৎপাদন ও সংরক্ষণে প্রাকৃতিক দুর্যোগ, শস্য রোগ, কীটপতঙ্গের আক্রমণ ইত্যাদি প্রাকৃতিক ঝুঁকি হিসাবে গণ্য। দেখো, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, কীটপতঙ্গের আক্রমণ, বিভিন্ন রিজনে কিন্তু শস্যের বিশাল ক্ষতি হতে পারে, এবং এমন হতে পারে যে একটা কৃষক 6 মাস 8 মাস ধরে কাজ করলো, সব কিছু একদম জাস্ট একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে একদম জাস্ট গায়েব হয়ে যেতে পারে, লিটারালি নাই হয়ে যাবে। তো এগুলো কিন্তু সব প্রাকৃতিক ঝুঁকি। সামাজিক ঝুঁকি,
কৃষি উৎপাদন ও কৃষি পণ্যের সংরক্ষণকালে অগ্নিসংযোগ, আগুন ধরে গেল, যেখানে গুদামে থাকে আগুন ধরে নাই হয়ে গেল, চুরি হয়ে গেল, ডাকাতি হলো, হতেই পারে ডাকাতরা এসে নিয়ে গেল, দাঙ্গা ইত্যাদি সামাজিক ঝুঁকির সম্মুখীন হতে পারে। কৃষক সব তুলে রাখলো তার গুদামে, রাতে চুরি হয়ে গেল একটা অংশ বা আগুন ধরে গেল, হতেই পারে। অর্থনৈতিক ঝুঁকি, দেখো দ্রব্যমূল্যের ওঠানামার ফলে অর্থনৈতিক ঝুঁকি দেখা যায়। আমরা কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশ বা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় দেখি যে কৃষকরা কি করেছে, আত্মহত্যা করেছে। কারণ কি ভাই, কৃষকদের যেই শস্য ফলাতে সারা বছর ধরলাম খরচ হয়েছে 5 লক্ষ টাকা, তারা কিন্তু এটা অবশ্যই এমন পরিমাণে বিক্রি করতে চায় যেটা দিয়ে তারা আয় করে তাদের পরিবারকে সারা বছর খাওয়াবে, পরিবারে খাওয়া দাওয়া, থাকা, বাচ্চাদের লেখাপড়া সব কিছু করবে। কিন্তু দেখা যাচ্ছে কি, এই যে সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে যে শস্যগুলো ফলালো, তার যেই খরচ গেছে এখন বাজারে এর চেয়ে কম মূল্যে, দেখা গেল 5 লক্ষ টাকার পণ্য বিক্রি হচ্ছে, ম্যাক্সিমাম তারা 4,50,000 টাকায় পাবে। 1 কেজি আলু দেখা গেলো তারা উৎপাদন করেছে 8 টাকায়, বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা করে। তারা তো ভাই লাভ করার, এই লাভের টাকা দিয়ে কিন্তু তারা তাদের পরিবারের খাবার যোগাবে, অন্ন যোগাবে, বাট পারে না। এর জন্য কিন্তু সময় কৃষকরা আত্মহত্যা করার খবর আমরা পেয়ে থাকি। সো এগুলো অর্থনৈতিক ঝুঁকি। এবং নৈতিক ঝুঁকি, নৈতিক ঝুঁকি বলতে কৃষক বা তার কর্মচারী থেকে নৈতিক অসততা, ইচ্ছাকৃত অবহেলার কারণে কোনো ক্ষতি বা ঝুঁকিকে বোঝায়। অর্থাৎ কৃষক আছে হয়তো বা কি কমার্শিয়াল আকারে করছে যে ভাই ঠিক আছে আমার অনেকগুলো জমি আছে, আমি কিছু কৃষকদের বা কিছু কর্মচারীকে আনলাম, তারা কাজ করবে। এখন তাদের অসতর্কতার জন্য তো কিন্তু ক্ষতি হতে পারে। আমার জমিতে কৃষকরা আছে কিছু, ওরা কী করলো, প্রপারলি কীটনাশক দিল না, যার ফলে বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণে শস্য নষ্ট হলো। এইসব যে বিভিন্ন নৈতিক ঝুঁকি, তা কিন্তু এই বিমার মানে এইগুলো কিন্তু নৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যায়। সো বন্ধুরা, এই ছিল শস্য বিমার ঝুঁকিসমূহ, এবং এই ক্লাসে আমরা এ পর্যন্তই পড়বো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।